হ্যালো আর্মিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আই ফাইন্ড ইউ এর নেক্সট পার্ট শুরু করা যাক। এখনও পর্যন্ত ন্যান্সির কোনো খোঁজ জানকুকরা পায়নি। জানকুক নিজে অনলাইন চেক করেছে, ন্যান্সির কোনো অ্যাকাউন্ট নেই। আর নামজুনকে ন্যান্সির ব্যাপারে জিজ্ঞেস করলে নামজুনের একটাই উত্তর, ন্যান্সির শরীর খারাপ। জানকুক নামজুনের কথা শুনে বুঝতেই পারছিল যে ও মিথ্যে কথা বলছে, কিন্তু ও এটা বুঝতে পারছিল না যে নামজুন কেন মিথ্যে বলছে। যদি সত্যিই ন্যান্সিও মিসিং থাকে তাহলে নামজুন কেন রিপোর্ট লেখাচ্ছে না। জেহব বলল, ন্যান্সি আর নামজুন ওরা কায়ের ব্যাপারে আমাদের থেকে বেশি জানে। ওরা জানে কায় কতটা ডেঞ্জারাস। আর নামজুনকে হয়তো ওরা থ্রেট দিয়েছে ন্যান্সি আর তের ব্যাপারে কাউকে কিছু না জানাতে, তাই নামজুন হয়তো ভয়তে কাউকে কিছু বলছে না এবং নিজের মতো সমস্ত কিছু হ্যান্ডেল করার চেষ্টা করছে। জানকুক জেহবকে বলল, তুমি নামজুনের সঙ্গে একবার কন্ট্যাক্ট করার চেষ্টা করো। আমি জিমিনকে দেখতে যাব, আর আমার ব্রাদারের সঙ্গে কিছু কথা আছে। ও সুগাকে মেসেজ করে জিমিন কেমন আছে সেটা জিজ্ঞেস করলো, কারণ এতদিন সুগাই জিমিনের খেয়াল রেখেছিল। সুগা জানকুককে বলল, সার্জারি একদম ঠিক ছিল আর ও এখন খুব ভালো আছে। তুমি কি ওকে ভিজিট করতে আসবে? জানকুক বলল, আমি টাইম পেলে অবশ্যই যাব। জানকুক সুগাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার কি কিছু দরকার? না, আসলে জিমিন ওর ভাইকে বলেছিল আমার জন্য একটা কার্ডিগান নিয়ে আসতে। আমার আর কিছু দরকার নেই এখন। জানকুক জিজ্ঞেস করলো, ব্রাদার রোজির সঙ্গে তোমার কথা হয়েছে? সুগা জানালো, না, জিমিনের অপারেশনের জন্য আমি রোজির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি, কিন্তু আমি ওকে বলেছি আজকে আমাদের অ্যাপার্টমেন্টে যেতে। জানকুক তখন মনে মনে ভাবলো, এর মানে রোজির কাছে অ্যাপার্টমেন্টের চাবি আছে। অবভিয়াসলি কেনই বা থাকবে না, সুগার গার্লফ্রেন্ড, অবভিয়াসলি ওর কাছে চাবি থাকবেই। তখন জানকুকের মাথায় একটা প্ল্যানিং আসলো। জানকুক জানে যদি ও এই প্ল্যান অনুযায়ী চলে তাহলে ওর চাকরিটা নাও থাকতে পারে, কিন্তু ও তের জন্য এই রিস্কটা নিতেও প্রস্তুত। জানকুক ঠিক করে রোজির অ্যাপার্টমেন্টেও লুকিয়ে যাবে। জানি না কেন রোজিকে জানকুক একদমই বিশ্বাস করতে পারে না। সেদিন তের জেনির বাড়িতে যাওয়ার কথা ছিল, আর ওকে সেই রাস্তায় দেখাও গিয়েছিল। লিমহিনোর বোন যেহেতু রোজি, তাই ওর অ্যাপার্টমেন্টও লিমহিনোর বাড়ির কাছেই ছিল। জানকুক যখন শোনে সুগা রোজিকে ওদের অ্যাপার্টমেন্টে যেতে বলেছে আর রোজি ওখানেই আছে, তাই জানকুক এই সুযোগটা হাতছাড়া করতে চায়নি। রোজির অনুপস্থিতিতে ওর অ্যাপার্টমেন্টে ঢোকার এর থেকে বড় সুযোগ জানকুকের কাছে আর আসবে না, তাই ও সেই রাতেই রোজির বাড়িতে গেল। জানকুক কোনো রকমভাবে রোজির অ্যাপার্টমেন্টের অফিসে পৌঁছে যায়, কিন্তু রোজি খুব কেয়ারফুল ছিল। ওর ডেস্কে ওর টেবিলে কোনো এমন কিছু ছিল না যেটাতে জানকুক সন্দেহ করতে পারে, কিন্তু জানকুক হার মানতে প্রস্তুত নয়। ওর মাথায় একটাই লাইন চলছিল, তে এখন বিপদের মধ্যে আছে, ওকে আমাকে বাঁচাতেই হবে। অনেক খোঁজার পর জানকুক একটা ক্যাবিনেট দেখতে পেল, কিন্তু সেটা লক করা ছিল। জানকুক সেটাকেও ওর বুদ্ধি দিয়ে খুলে ফেলল। শেষ পর্যন্ত সেই ড্রয়ারে অনেক কিছু পাওয়া গেল। দ্য ডার্ক রোজ ক্যাফের তরফ থেকে অনেকগুলো অ্যানভেলপ ছিল, আর সব থেকে বড় কথা, সেই অ্যানভেলপগুলোর ওপরে সেই একই কোড লেখা ছিল, K123XY। জানকুকের খুব রাগ হচ্ছিল, সঙ্গে ভয়ও লাগছিল। এত সহজ সরল দেখতে রোজি এতটা চালাক হতে পারে ওর কল্পনাতেও আসেনি। সেই অ্যানভেলপগুলোর মধ্যে একটা অ্যানভেলপে একটা পেন ড্রাইভ ছিল। জানকুক সেই পেন ড্রাইভটা ল্যাপটপে ইনসার্ট করে এবং সেখানে অনেকগুলো ফাইল বেরিয়ে আসে। প্রথম ফাইলটা ওপেন করে দেখা যায় সেখানে অনেকগুলো গানের ছবি আছে। সেকেন্ড ফাইলে ড্রাগস রিলেটেড ফটোজ। থার্ড ফোল্ডারে অনেকের ক্রেডিট কার্ডের নাম্বার ছিল। সেই অ্যানভেলপগুলোর সঙ্গে একটা ফোনও পাওয়া গিয়েছিল, যেটা হয়তো রোজি ইউজ করত, কিন্তু সেখানে সমস্ত মেসেজ ডিলিট করা ছিল, কারণ রোজি প্রচণ্ড চালাক ছিল। ও কোথাও কোনো প্রমাণ রাখেনি। লাস্ট একটা মেসেজ ছিল যেটা আননোন নাম্বার থেকে। ওই মেসেজে লেখা ছিল, আমরা অলরেডি জের ওপর অ্যাটাক করে দিয়েছি। জানকুকের বুঝতে সময় লাগলো না যে মানে জিমিনের কথা বলা হচ্ছে, তার মানে রোজি জিমিনের উপর অ্যাটাক করিয়েছে। জানকুক তাড়াতাড়ি নিজের কাছে সমস্ত ডাটা ট্রান্সফার করে নেয় এবং সমস্ত কিছু ঠিক জায়গায় রেখে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে। জানকুক অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি ইয়নজুনকে কল করে বলে, ইয়নজুন, তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। তুমি জিমিনকে বলবে জিমিনের অ্যাক্সিডেন্ট নিয়ে আমরা যেটা সন্দেহ করছিলাম সেটাই ঠিক, আর আমার ব্রাদারকে যে কোনোভাবে হসপিটালে আটকে রাখো আজকে। ইয়নজুন বলল, ওকে, আমি ট্রাই করব। জানকুক বলল, ট্রাই না, তোমাকে এটা করতেই হবে। আর ও যেন অ্যাপার্টমেন্টে না যায়, আর রোজির কাছে তো একদমই নয়। তুমি পারলে জিমিনের হেল্প নাও। ইয়নজুন জিজ্ঞেস করলো, ওকে, বাট তুমি এরকম ডেসপারেট কেন জানকুক, হয়েছেটা কি? জানকুক বলল, আমি প্রমিস করছি সবকিছু ঠিক হওয়ার পর আমি তোমাকে এক্সপ্লেন করব, বাট এখন আমার কাছে একটু সময় নেই।
তুমি শুধু এটা মনে রেখো আর যেন ব্রাদার বাড়িতে না যায়, হসপিটালেই থাকে তোমাদের সঙ্গে। জনকুক এবার জেহবকে লাঞ্চের জন্য ডাকে। জেহব জনকুককে জানায়, আমি নামজনের সঙ্গে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, বাট আমি পারিনি করতে। আমি ওকে অনেকবার কল করার চেষ্টা করেছি, কিন্তু ও আমার কল রিসিভ করছে না। জনকুক বলল, এটা আর মিসিং কেস নেই, আমার মনে হয় এটা মেজর ক্রাইম কেস হয়ে গেছে। জনকুক জেহবকে রোজের ব্যাপারে সমস্ত কিছু জানালো এবং জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার কি মনে হয় লিমহিনও কি এর সঙ্গে যুক্ত থাকতে পারে? জেহব বলল, না, আমার এটুকু তো বিশ্বাস আছে লিমহিনও এর সঙ্গে যুক্ত না। ও আমার ব্রাদার ইন ল, তাই বলে আমি যে এটা বলছি সেটা কিন্তু কারণ নয়, কিন্তু আমি পুরো বিশ্বাস করি লিমহিনও এর সঙ্গে যুক্ত নয়। তো যদিও ও এর সঙ্গে যুক্ত থাকতো, ও এতটাও স্মার্ট না যে ও আমার দিদির থেকে এই সমস্ত কিছু লুকাতে পারবে। ওরা লাঞ্চ করতে করতে কেস রিলেটেড সমস্ত কিছু ডিসকাস করছিল। হোটেলে প্রচণ্ড নয়েজ ছিল, এত নয়েজ জনকুকের একদমই পছন্দ নয়। ও তাই বারবার দরজার দিকে তাকাচ্ছিল, যেই এন্টার করুক ও তার দিকে তাকাচ্ছিল। তাই ও মিস করে না যখন ওর ভালোবাসা ও তে সেই দরজা থেকে ঢুকে ওদের দিকে আসছিল। ও এক মুহূর্তের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, বাট এটাই সত্যি, তে ওখান থেকে আসছিল। তে সেই হোটেলে ছিল যেখানে জনকুক আর জেহব লাঞ্চ করছিল। তের পুরো স্কিন রেড হয়েছিল, ওকে দেখে মনে হচ্ছিল খুব উইক, বাট জনকুক কখনো তেকে চিনতে ভুল করতে পারে না। ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছিল। জেহব তখনও তেকে দেখেনি, কারণ ও বিল পে করতে ব্যস্ত ছিল। ও এটাও দেখেনি যে জনকুক নিজের জায়গা ফ্রোজেন হয়ে গিয়েছিল। ও তেকে তখন নোটিস করে যখন তে ওর পাশে এসে বসে। জেহব এবার টোটালি জনকুককে ইগনোর করে তের দিকে তাকিয়েছিল। একটা শকিং মোমেন্টের পর জেহব তেকে হাগ করে। ও তের থেকে দূরে সরে এসে ওকে পাঞ্চ করে বলে, কোথায় ছিলে এতদিন? আমরা সবাই কতটা টেনশন করছিলাম, সবাই তোমাকে খুঁজছিলাম। তে বলে, হ্যালো লিটল ব্রাদার, আই এম ওকে, তুমি কেমন আছো? তে এখনো পর্যন্ত জনকুকের দিকে তাকায়নি। তে জনকুককে অ্যাভয়েড করার চেষ্টা করছিল। জনকুক বুঝতে পারছিল, কিন্তু তের দিক থেকে ওর নজর সরাতেই পারছিল না। তে মিসিং 6 days হয়েছে, কিন্তু সেই 6 দিন জনকুকের কাছে 6 বছর মনে হয়েছে। তে ব্ল্যাক একটা টি শার্ট পরেছিল, যেটা তে কখনো আগে পরেনি। তের স্কিনও অনেকটা ডাল মনে হচ্ছিল। জনকুক হ্যাপি ছিল, ও তেকে এখন সামনে দেখতে পাচ্ছে, তে এখনো বেঁচে আছে। জনকুকের বারবার মনে হচ্ছিল তেকে শক্ত করে জড়িয়ে ধরতে, ওর হার্টবিট ফিল করতে, কিন্তু তে এখনো পর্যন্ত জনকুকের দিকে একবারও তাকায়নি। যেও বাবা তেকে জিজ্ঞেস করলো, তোমার এরকম অবস্থা কি করে হলো? তে একটা ব্রোকেন স্মাইল দিয়ে বলল, আমি যখন মানডেতে বাড়ি ফিরছিলাম সেই সময় কয়েকজন গুন্ডা আমার উপর হামলা করে এবং আমার সমস্ত কিছু লুটপাট করে। যেও বলল, তাহলে তুমি তখনই কেন সিস্টারকে কল করোনি? তে বলল, আমার থেকে ওরা আমার ফোনটাও কেড়ে নিয়েছে, আমি এখন আমার একটা বন্ধুর বাড়ি থাকছি। যেও বলল, তুমি কি জানো তোমার জন্য আমরা পুরো শহরটা খুঁজে দেখেছি, তোমার কোনো খোঁজ পাইনি। এর বলা কোনো কথাই জনকুকের বিশ্বাস হচ্ছিল না। জনকুক ফাইনালি তেকে জিজ্ঞেস করলো, তুমি তোমার বন্ধুর বাড়ি থাকছো? তুমি কার বাড়ি থাকছো এক্স্যাক্টলি? তে জনকুককে বলল, ও আই এম সরি ডিটেকটিভ জন, আমি আপনাকে এতক্ষণ নোটিসই করিনি, আর এখন আপনি দেখতেই পাচ্ছেন আমি একদম ঠিক আছি, তাই ইনভেস্টিগেট করার মতো এমন কিছু ঘটেনি। জিহব থেকে বলল, তে তুমি কিভাবে ওর সঙ্গে কথা বলছো? তুমি ঠিক আছো তো? তে বলল, হ্যাঁ আমি ঠিক আছি। জনকুক থেকে বলল, তাহলে তোমাকে এখন আমার সঙ্গে স্টেশনে যেতে হবে এবং তোমার স্টেটমেন্ট এখন দরকার। আমি শুনেছিলাম আপনি আমার মিসিং কেস নিয়ে ইনভেস্টিগেট করছেন, কিন্তু এখন আমি আপনার সামনে, তাহলে কোনো ইনভেস্টিগেট দরকারই নেই, কারণ আমি মিসিং নই। জেহবও জনকুককে বলে, হ্যাঁ আমারও মনে হয় না তের এখন তাহলে স্টেশনে যাওয়া দরকার। আবার জেহবের দিকে ঘুরে বলে, এখন আমাকে যেতে হবে, আমি উইন্ডোর থ্রু তোমাকে দেখেছিলাম, তাই তোমাকে হাই বলতে চলে এসেছি। তুমি সিস্টারকে ভালো বলো আমার তরফ থেকে, আর আমি সময় পেলে অবশ্যই সিস্টারকে কল করব। তে জেহবের সঙ্গে কথা বলে ওখান থেকে উঠে চলে যাচ্ছিল। জনকুক আর তের এই অড বিহেভিয়ার সহ্য করতে পারছিল না। তে যখন দরজার পুরো সামনে চলে গেছিল তখন জনকুক তেকে পিছন থেকে ডাকে। তে পিছন ঘুরে জনকুকের দিকে তাকিয়ে বলে, ইয়েস ডিটেকটিভ জন। জনকুক তের চোখের দিকে তাকিয়ে বলে, তে এগুলো কি চলছে? তের ফেসে সেই সময় কোনো ইমোশন ছিল না। তে জনকুককে বলল, আমি অলরেডি আপনাকে সব কিছু বলেছি, আর বলার মতো কিছুই নেই। তে আবার চলে যেতে গেলে জনকুক তের হাতটা ধরে। তে তাড়াতাড়ি জনকুকের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়।
ও এমনভাবে জানকুকের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়েছিল যেটা দেখে মনে হচ্ছিল তের নিশ্চয়ই ব্যথা করছে হাতে। তে নিজের জামার হাতাটা নিচে নামানোর আগেই জানকুক দেখে নিয়েছিল তের হাতে রেড মার্কস আছে, যার মানে তেকে কেউ মেরেছে, ওকে হার্ট করেছে। জানকুক তের চোখে পেন, স্যাডনেস, স্কেয়ার্ড সমস্ত ফিলিংস মিশিয়ে দেখতে পাচ্ছিল। তে জানকুককে সফটলি বলে, কুকি তুমি আমাকে ফলো করো না, আমার পিছনে এসো না, বাই কুকি। তে এই বলে ওখান থেকে চলে যায়। ওকে আর মিস সো আজ এটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে প্লিজ জানিও, আর ভালো লাগলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। প্লিজ সবাই বিটিএসকে ভোট করো, স্ট্রিম করো, বিটিএসকে জেতানোর দায়িত্ব কিন্তু আমাদের, এটা ভুলে যেও না। ওকে, সো বাই বাই আর মিস, আজ এটুকুই। পরের ভিডিওতে আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে।